অফিসার জিত বসু যখন থানায় ফিরে এসে দেখেন লকআপ ফাঁকা, তখন তার রাগের কোনো সীমা থাকে না। ডিউটিতে থাকা কনস্টেবলকে তিনি তীব্র ভর্ৎসনা করতে শুরু করেন। কিভাবে সম্ভব, এত কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একজন আসামি আরেকজনকে নিয়ে পালিয়ে গেল, আর আপনারা কেউ টেরও পেলেন না? জিতের গলার আওয়াজে গোটা থানা কেঁপে ওঠে। তিনি বুঝতে পারেন নিশা মিত্র সাধারণ কোনো অপরাধী নয়, সে সত্যি সেই মহারানী যার জাল অনেক দূর পর্যন্ত ছড়ানো। সাথে সাথে তিনি শহরের সমস্ত চেকপোস্টে হাই অ্যালার্ট জারি করার নির্দেশ দেন এবং সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন থানার ভেতরের আর বাইরের। এদিকে ব্যানার্জি বাড়িতে তখনও একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। ঋষির কথায় উজি কিছুটা শান্ত হলেও তার মনের ভেতরে ঝড় তখনও থামেনি। ঠিক সেই সময়েই ঋষির ফোনে অফিসার জিতের কল আসে। ফোনটা রিসিভ করতেই জিতের গম্ভীর গলা ভেসে আসে। ঋষিবাবু, একটা খুব খারাপ খবর আছে। নিশামিত্র থানা থেকে পালিয়েছে, শুধু একাই পালায়নি, ভানুকেও সাথে করে নিয়ে গেছে। কথাটা শোনামাত্রই ঋষির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হয়। সে উজির দিকে তাকায়। উজি তখনও শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। ঋষি বুঝতে পারে না এই খবরটা সে উজিকে কিভাবে দেবে, কারণ এই মুহূর্তে উজির মানসিক অবস্থা এমনিতেই খুব ভঙ্গুর। ঋষি ধীরে ধীরে উজির কাছে গিয়ে বসে। উজির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুব সাবধানে কথাটা পারে। উজি, তোমাকে শক্ত হতে হবে। জিত স্যার ফোন করেছিলেন। তোমার দিদি মানে নিশা পুলিশ কাস্টাডি থেকে পালিয়েছে। উজির চোখ দুটো বিস্ময়ে এবং আতঙ্কে বড় বড় হয়ে যায়। সে অস্ফুট স্বরে বলে ওঠে, না, এটা হতে পারে না। দিদি এত বড় ভুল করতে পারে না। একবার পালালে তো ওর অপরাধ আরও প্রমাণ হয়ে যাবে। উজি হাউ হাউ করে কেঁদে ওঠে। ঋষি তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। এখন তোমার দিদিকে বাঁচানোর একটাই রাস্তা, আর সেটা হলো তোমার নিজেকে শক্ত করা। ঋষি আর উজির এই কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে ঐশী আর দুর্জয়। নিশা পালিয়েছে শুনে তারা প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই তাদের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। দুর্জয় ফিসফিস করে ঐশীকে বলে, দেখলে তো, নিশা ঠিকই নিজের রাস্তা বের করে নিয়েছে। এবার পুলিশ ওই মহারানীকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে, আর এদিকে আমাদের চুরি যাওয়ার প্ল্যানটা ধামাচাপা পড়ে যাবে। ঐশীও সায় দিয়ে বলে, একদম ঠিক বলেছ মেশো। এই সুযোগে ওই উজিকেও বাড়ি থেকে তাড়ানোর একটা পাকাপাকি বন্দোবস্ত করতে হবে, কারণ নিশা যতক্ষণ বাইরে আছে উজিকে দিয়েও সে যে কোনো কাজ করাতে পারে। এই অজুহাতটা আমরা খুব সহজেই সবার সামনে দাঁড় করাতে পারব। ঘরের ভেতরে উজি তখনও ডুকরে কাঁদছে, কিন্তু ঋষির আগের বলা কথাগুলো তার কানের কাছে বাজতে থাকে। তুমি পুলিশ কেন হবে না? একবার চেষ্টা করে তো দেখো। উজি নিজের চোখের জল মুছে ফেলে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে যেন এক নতুন উজ্জ্বলা মিত্রকে দেখতে পায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে, হ্যাঁ, আমাকে পারতেই হবে। দিদি যে অন্ধকারের পথে হেঁটেছে, সেখান থেকে তাকে আলোয় ফিরিয়ে আনতে গেলে আমাকেই আইনের রক্ষক হতে হবে। এই ব্যানার্জি পরিবারের যারা আমাকে চোর অপবাদ দিচ্ছে, তাদের সামনেও আমাকে প্রমাণ করতে হবে যে আমি কে। উজি ঘুরে দাঁড়ায় ঋষির দিকে। তার চোখে আর কোনো জল নেই, বরং একটা অদ্ভুত দৃঢ়তা সেখানে জলজল করছে। ঋষিবাবু, আপনি ঠিকই বলেছিলেন। আমি আর কাঁদব না। আমি পড়াশুনো শুরু করব। আমি পুলিশ অফিসার হব। আমার দিদিকে আমি নিজের হাতে ধরে আনব এবং তাকে সঠিক পথে ফিরিয়ে আনব। আপনি আমাকে সাহায্য করবেন তো? উজির এই পরিবর্তন দেখে ঋষি মুগ্ধ হয়ে যায়। সে স্মিত হেসে বলে, আমি তো সবসময় তোমার পাশেই আছি উজি। তোমার এই লড়াইয়ে আমি তোমার ছায়া হয়ে থাকব। আজ থেকেই তোমার প্রস্তুতির সমস্ত দায়িত্ব আমার। ঠিক সেই মুহূর্তে খেয়া দৌড়ে আসে ঘরের ভেতর। দাদাভাই, বৌদিভাই, আমি ওই সিসিটিভি ফুটেজটা আবার ভালো করে দেখলাম। লোকটার মুখটা যদিও ঢাকা, কিন্তু ওর হাতের ঘড়িটা আমি খুব স্পষ্ট করে খেয়াল করেছি। এই ঘড়িটা আমি আমাদের বাড়িতেই কাউকে একটা পড়তে দেখেছি। খেয়ার কথা শুনে ঋষি আর উজি দুজনেই চমকে ওঠে। ঋষি তড়িঘড়ি খেয়ার হাত থেকে ল্যাপটপটা নিয়ে ফুটেজটা জুম করে দেখতে শুরু করে। সত্যি, লোকটার বাঁ হাতে একটা বিশেষ ধরনের চেন ঘড়ি দেখা যাচ্ছে। ঋষির ভ্রূম কুঁচকে যায়। এই ঘড়িটা তো পরিচিত মনে হচ্ছে, কিন্তু কার হাতে দেখেছি সেটা তো এই মুহূর্তে মনে পড়ছে না। অন্যদিকে অফিসার জিত বসু শুধু নিশার পালানোর তদন্ত নিয়েই বসে নেই। ঋষির পাঠানো সেই সিসিটিভি ফুটেজটাও তিনি ল্যাবে পাঠিয়েছেন এনহ্যান্স করার জন্য। সাইবার সেলের একজন অফিসার তাকে জানায়, স্যার, ফুটেজটা আমরা ক্লিয়ার করেছি। লোকটার মুখ পুরোটা না দেখা গেলেও তার গলার কাছে একটা উল্কি আছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, তার হাতের ঘড়িটাও বেশ দামি আর কাস্টমাইজড মনে হচ্ছে। জিত বসু স্ক্রিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। তিনি বুঝতে পারেন এই চুরির পিছনে নিশার হাত থাকলেও কাজটা বাড়ির ভেতরেরই কেউ নিশার সাথে হাত মিলিয়ে করিয়েছে, বা নিশার নাম করে অন্য কেউ এই ফায়দা লুটছে। অন্ধকার একটা ভাঙা বাড়ির মধ্যে লুকিয়ে হাঁপাচ্ছে নিশা আর ভানু। পুলিশের সাইরেনের আওয়াজ দূর থেকে ভেসে আসছে। নিশার রাগে ফুঁসতে থাকে। জিত বসু ভেবেছিল আমাকে খাঁচায় আটকে রাখবে। নিশা মিত্রকে আটকে রাখা অত সহজ নয়। কিন্তু আমার এখন সবথেকে বড় চিন্তা হচ্ছে ওই উজিকে নিয়ে।
মেয়েটা এখন ঋষির কথায় উঠছে বসছে। ঋষি ওকে নিশার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এখন কি করবে দিদিভাই? আমরা তো এখন ফেরার আসামি, টাকা পয়সাও তো কিছু নেই হাতে। নিশা একটা ক্রূর হাসি হেসে বলে, টাকা তো ওই ব্যানার্জি বাড়িতেই আছে। দুর্জয় আর ঐশী ভেবেছে আমাকে ব্যবহার করে ওরা পার পেয়ে যাবে, ওদের আমি ছাড়ব না। পরের দিন সকালে ব্যানার্জি বাড়িতে প্রাতঃরাশের টেবিলে এক অদ্ভুত থমথমে পরিবেশ। উজি সবার জন্য খাবার পরিবেশন করছে। দুর্জয় ইচ্ছে করেই একটা কটু কথা শুনিয়ে বলে, বাড়িতে চোরের উপদ্রব হওয়ার পর থেকে আর কোনো কিছুতেই ভরসা পাচ্ছি না। কে যে কখন খাবারে বিষ মিশিয়ে দেয় তারও তো কোনো ঠিক নেই। আর যার নিজের দিদি পুলিশ কাস্টাডি থেকে পালিয়েছে তার থেকে তো সাবধানে থাকাই ভালো। উজির হাতটা একটু কেঁপে যায়, কিন্তু সে কোনো উত্তর দেয় না। ঋষি তৎক্ষণাৎ প্রতিবাদ করে ওঠে, মেশো, আপনাকে কালকেই একবার বারণ করেছি। উজির দিদি কি করেছে তার জন্য উজিকে দায়ী করবেন না। আর চোর কে সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। ঐশী তখন ফোড়ন কাটে, আহা দাদা, মেশো তো আর মিথ্যে কিছু বলেনি। উজ্জ্বলার দিদি যে একজন ক্রিমিনাল সেটা তো প্রমাণিত। আর এই বাড়ির চুরি যাওয়ার ফুটেজেও তো একজন বাইরের লোককেই দেখা গেল। কে বলতে পারে উজ্জ্বলাই সে তাকে বাড়ির পেছনের দরজা খুলে দেয়নি? উজি এবার আর চুপ থাকতে পারে না। সে শান্ত অথচ দৃঢ় গলায় বলে, আমি যদি পেছনের দরজা খুলেই দিতাম তাহলে ফুটেজটা খেয়া কেন আনবে? আমিই তো লুকিয়ে ফেলতে পারতাম, তাই না? আর আপনারা এত ভয় পাচ্ছেন কেন? পুলিশ তো তদন্ত করছেই। উজির এই পাল্টা জবাবে ঐশী আর দুর্জয় কিছুটা হক্কা জকিয়ে যায়। ঠিক সেই সময়ে জিৎ বসু তার দলবল নিয়ে ব্যানার্জি বাড়িতে এসে উপস্থিত হন। তাকে দেখে বাড়ির সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়, বিশেষ করে দুর্জয় আর ঐশীর। জিৎ বসু সোজা ড্রয়িং রুমে এসে দাঁড়ান এবং বলেন, আপনাদের সবাইকে একটা জিনিস দেখানোর জন্য আমার এত সকালে এখানে আসা। ঋষিবাবু যে ফুটেজটা আমাকে পাঠিয়েছিলেন সেটা আমরা ল্যাবে ক্লিয়ার করেছি। এই বলে তিনি নিজের পকেট থেকে একটা ছবি বের করে সেন্টার টেবিলের ওপর রাখেন। এই ছবিতে যে লোকটাকে দেখা যাচ্ছে তার গলার কাছে একটা সাপের উল্কি আছে। আপনারা কি এই লোকটাকে চেনেন? বাড়ির সবাই ছবিটার দিকে ঝুঁকে পড়ে। খেয়া হঠাৎ করে চেঁচিয়ে ওঠে, আরে, এই লোকটাকে তো আমি চিনি। এ তো সেই রতন যে কিছুদিন আগে আমাদের বাগানে মালির কাজ করতে এসেছিল আর দুদিন পরেই কাজ ছেড়ে দেয়। খেয়ার কথা শুনে দুর্জয়ের মুখটা কাগজের মতো সাদা হয়ে যায়, কারণ এই রতনকে সেই টাকার লোভ দেখিয়ে ওই সুটকেসটা সরানোর কাজে লাগিয়েছিল। জিৎ বসু তীক্ষ্ণ চোখে দুর্জয়ের দিকে তাকিয়ে বলেন, কি ব্যাপার দুর্জয়বাবু, আপনি এত ঘামছেন কেন? আপনি নিশ্চয়ই চিনতে পেরেছেন এই রতনকে, কারণ ওকে তো আপনিই কাজে বহাল করেছিলেন। দুর্জয় তোতলাতে তোতলাতে বলে, অফিসার, আপনি আমাকে কেন সন্দেহ করছেন? আমি তো বাড়ির কাজের জন্য ওকে রেখেছিলাম। ও যে চোর সেটা আমি কি করে জানব? আর ও তো আমার ঘরেই চুরি করতে এলো। জিৎ বসু মুচকি হেসে বলেন, সেটাই তো সবথেকে আশ্চর্যের বিষয়। চোর আপনার ঘরে চুরি করতে এলো আর আপনি কিচ্ছু টের পেলেন না, অথচ ঠিক সময়ে আপনি এসে উজ্জ্বলা দেবীকে চোর সাব্যস্ত করলেন। গল্পটা ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না। যাই হোক, আমার লোক রতনকে খুঁজতে বেরিয়ে গেছে। সে ধরা পড়লেই সব সত্যি সামনে আসবে। পুলিশ চলে যাবার পর ঋষি উজিকে নিয়ে তাদের ঘরে চলে আসে। সে নিজের আলমারি থেকে কিছু বই আর নোটস বের করে উজির সামনে রাখে। উজি, আজ থেকেই তোমার পড়াশুনো শুরু। এগুলো হলো বেসিক জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিংয়ের বই। তোমাকে প্রথমে এগুলো শেষ করতে হবে। আমি সন্ধেবেলায় অফিস থেকে ফিরে তোমার মক টেস্ট নেব। উজি বইগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। অনেক বছর সে পড়াশুনো থেকে দূরে, কিন্তু আজ তার জেদ সব কিছুকে ছাপিয়ে গেছে। সে বইগুলো সযত্নে বুকে জড়িয়ে ধরে। সারাদিন বাড়ির সমস্ত কাজ সামলেও উজি যখনই সময় পায় বই নিয়ে বসতে শুরু করে। রান্নাঘরে রান্না চাপিয়ে সে যখন একটা ছোট বই নিয়ে পড়ছিল তখন ঐশী সেখানে আসে। কি ব্যাপার, হঠাৎ করে খুব পড়াশোনার শখ জেগেছে দেখছি। এসব করে কি প্রমাণ করতে চাইছ যে তুমি খুব বুদ্ধিমতী? উজি ঐশীর কথায় কান না দিয়ে নিজের পড়া চালিয়ে যায়। ঐশী রেগে গিয়ে বইটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু উজি শক্ত হাতে ধরে সেটাকে নিজের কাছে রাখে। করে ধরে রাখে। ঐশী, আমাকে আমার মতো থাকতে দাও। আমি কারো ক্ষতি করছি না, আমি শুধু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। ওদিকে নিশা একটা পাবলিক বুথ থেকে লুকিয়ে একটা ফোন করে। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি কল ধরতেই নিশা বলে, আমি জানি পুলিশ আমাকে খুঁজছে, কিন্তু আমাকে কিছুদিন লুকিয়ে থাকার জন্য একটা সেফ হাউস আর কিছু টাকা চাই। তুমি যদি আমার ব্যবস্থা না করো তাহলে পুলিশের কাছে ধরা পড়লে আমি কিন্তু তোমার নামও বলে দেব। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু তুমি ব্যানার্জি বাড়ির ত্রিসীমানায় এখন আসবে না। এই কথাগুলো কেউ একজন আড়াল থেকে শুনে ফেলে। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে ঋষি সোজা স্নান করতে যায়। স্নান করে বেরিয়ে সে যখন নিজের ঘড়িটা পড়তে যাবে তখন তার হঠাৎ করে খেয়ার কথাটা মনে পড়ে যায়। সিসিটিভি ফুটেজে লোকটার হাতে থাকা ঘড়ি। ঋষি তৎক্ষণাৎ তার ল্যাপটপটা খোলে আর ছবিটা আবার জুম করে। এবার তার চোখ কপালে ওঠে। ঘড়িটা অবিকল দুর্জয়ের সেই লিমিটেড এডিশন ঘড়িটার মতো, যেটা গত বছর ওর জন্মদিনে কেনা হয়েছিল।
ঋষি বুঝতে পারে রতনকে যখন চুরির জন্য পাঠানো হয়েছিল তখন হয়তো ভুলবশত দুর্জয় নিজের ঘড়িটা তাকে দিয়ে দিয়েছিল বা রতন সেটা চুরি করে পড়েছিল। ঋষি আর এক মুহূর্ত দেরি না করে সোজা দুর্জয়ের ঘরে গিয়ে ঢোকে। দুর্জয় তখন একটা সুটকেস গোছাচ্ছিল। ঋষিকে হঠাৎ করে ঘরে ঢুকতে দেখে সে চমকে ওঠে। কি ব্যাপার ঋষি, না বলে কয়ে এভাবে ঘরে ঢুকে পড়লে যে? ঋষি গম্ভীর গলায় বলে, মেশো, আপনার ওই রোলেক্স ঘড়িটা কোথায়, যেটা আমি আপনাকে কিনে দিয়েছিলাম? দুর্জয় আমতা আমতা করে বলে, সেটা তো আমি সার্ভিসিংয়ে দিয়েছি। কেন হঠাৎ ঘড়ির কথা মনে পড়ল যে? ঋষি সোজা দুর্জয়ের চোখের দিকে তাকিয়ে বলে, কারণ ওই একই ঘড়ি রতনের হাতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। আপনি কি সত্যি কথা বলবেন নাকি আমি অফিসার জিতকে আবার ডাকব? ঋষির এই সরাসরি প্রশ্নে দুর্জয় একেবারে কোণঠাসা হয়ে পড়ে। সে বুঝতে পারে এবার আর মিথ্যে বলে পার পাওয়া যাবে না। পরিস্থিতি বেগতিক দেখে সে ঐশীর দিকে দোষ চাপানোর চেষ্টা করে। বিশ্বাস করো ঋষি, আমি এসবের কিছুই জানতাম না। ওই ঐশী আমাকে জোর করেছিল উজ্জ্বলাকে ফাঁসানোর জন্য। ওই রতনকে টাকা দিয়ে এই সব নাটক সাজিয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে ঐশী সব শুনছিল। সে রাগে ফেটে পড়ে ঘরের ভেতর ঢোকে। বাহ মেশো, নিজের দোষ এখন আমার ঘাড়ে চাপাচ্ছ। তুমি নিজে আমাকে বলনি যে উজির সুটকেসটা লুকিয়ে রাখলে সবাই উজিটিই চোর ভাববে? দুর্জয় আর ঐশীর এই কাদা ছড়াছড়ি বাড়ির বাকিরাও শুনে ফেলে। উজি আর খেয়াও সেখানে এসে উপস্থিত হয়। ঋষি তখন একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তাহলে শেষ পর্যন্ত সত্যিটা সামনে এলো? আপনারা দুজন মিলে একটা নির্দোষ মেয়েকে চোর সাজানোর চেষ্টা করছিলেন, শুধু তাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। আপনাদের লজ্জা করে না? আর আপনারা বলছিলেন উজি চোর। আসলে চোর তো আপনারা, যারা একটা মানুষের সম্মান চুরি করার চেষ্টা করেছেন। উজি সব শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার বিশ্বাসই হচ্ছে না যে একই বাড়ির মানুষ এতটা নিচে নামতে পারে। উজি এবার এগিয়ে আসে। তার চোখে কোনো রাগ নেই, বরং একটা করুণা রয়েছে। সে দুর্জয় আর ঐশীর দিকে তাকিয়ে বলে, আপনারা আমাকে তাড়াতে চেয়েছিলেন, আমি তো এমনিতেই চলে যেতাম। কিন্তু আমাকে এভাবে ছোট করে আপনাদের কি লাভ হলো? আপনারা প্রমাণ করে দিলেন যে আপনাদের মন কতটা ছোট। কিন্তু আমি আপনাদের মতো হতে চাই না। আমি এই বাড়িতে থাকব, মাথা উঁচু করে থাকব। আর হ্যাঁ, আমি পুলিশ অফিসার হয়েই দেখাবো যে সততার জোর কতটা। উজির এই কথায় গোটা ঘর নিস্তব্ধ হয়ে যায়। রাত অনেক গভীর হয়েছে। ব্যানার্জি বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু উজির ঘরের আলোটা তখনও জ্বলছে। সে টেবিল ল্যাম্প জ্বালিয়ে এক মনে ভারতের সংবিধান পড়ছে। ঋষি একটা কফির কাপ হাতে নিয়ে ঘরে ঢোকে। সে নিঃশব্দে কাপটা উজির টেবিলের ওপর রাখে। উজি মুখ তুলে তাকিয়ে একটু হাসে। ঋষি বলে, অনেক রাত হলো, এবার একটু ঘুমিয়ে নাও, কাল সকালে আবার অনেক পড়া বাকি আছে। উজি মাথা নেড়ে বলে, আর একটুখানি ঋষিবাবু, আমার আর ঘুম পাচ্ছে না। আমার শুধু চোখের সামনে দিদির মুখটা ভাসছে আর আপনাদের ওই অপমানগুলোর কথা মনে পড়ছে। এগুলোই আমার এখনকার এনার্জি ড্রিঙ্ক। অন্যদিকে শহরের এক প্রান্তে একটা অন্ধকার গোডাউনে নিশা আর ভানু আশ্রয় নিয়েছে। নিশার হাতে একটা দেশি পিস্তল। সে পিস্তলটা নাড়াচাড়া করতে করতে আপন মনেই হাসতে থাকে। ভানু ভয় পেয়ে বলে, দিদিভাই, তুমি এই বন্দুক দিয়ে কি করবে? পুলিশ তো চারদিকে খুঁজছে। নিশা ঠান্ডা গলায় বলে, জিৎ বসু ভেবেছে সে আমার খেলা শেষ করে দিয়েছে, কিন্তু খেলা তো সবে শুরু। কাল সকালেই আমি ব্যানার্জি বাড়িতে একটা এমন সারপ্রাইজ পাঠাবো যা দেখে উজি আর ঋষি দুজনেরই ঘুম উড়ে যাবে। ওরা ভেবেছে আমার নামে দোষ চাপিয়ে ওরা শান্তিতে সংসার করবে, আমি তা হতে দেব না। পরের দিন সকালে ব্যানার্জি বাড়িতে একটা কুরিয়ার আসে উজির নামে। উজি তখনও পড়াশোনায় ব্যস্ত। খেয়া প্যাকেটটা নিয়ে এসে উজিকে দেয়। বৌদি ভাই, তোমার নামে একটা পার্সেল এসেছে, কিন্তু প্রেরকের জায়গায় কোনো নাম লেখা নেই। উজি অবাক হয়ে পার্সেলটা খোলে। ভেতরে একটা ছোট বাক্স আর একটা চিঠি। বাক্সটা খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে উজির ছোটবেলার একটা ভাঙা পুতুল, যেটা নিশার কাছে থাকত। আর চিঠিতে লাল কালিতে লেখা, তুই যদি পুলিশ হওয়ার স্বপ্ন দেখিস তাহলে এই পুতুলটার মতো তোর সাধের ব্যানার্জি পরিবারকেও আমি টুকরো টুকরো করে দেব, তোর দিদি মহারানী। চিঠিটা পড়ে উজির হাত থেকে বাক্সটা মাটিতে পড়ে যায়। এবার উজি কি করবে? সে কি দিদির ভয়ে নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসবে, নাকি দিদির বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে? আগামী পর্বে কি দুর্জয় আর ঐশী পুলিশি জেরার মুখে পড়বে? জানতে হলে দেখতে থাকুন পরবর্তী পর্ব। এই পর্বের স্ক্রিপ্টটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।